বাংলা অনলাইন ক্লাসে সকল ছাত্রদের স্বাগত। এর আগের ভিডিওটিতে আমি মধ্যযুগের মঙ্গল কাব্য কী, মঙ্গল কাব্যের নামকরণের কারণ ও মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি। আজ আমার আলোচনার বিষয় মঙ্গল কাব্যের অন্যতম প্রধান ধারা মনসা মঙ্গল কাব্য। মনসা মঙ্গল কাব্য ও মনসা মঙ্গল কাব্য ধারার সর্বশ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত। এই ভিডিওটিতে আমরা মনসা মঙ্গল কাব্য কী, মনসা মঙ্গল কাব্যের কাহিনী এবং এই কাব্যধারার শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত সম্পর্কে জেনে নেব। মনসা মঙ্গল কাব্যের কাহিনী আলোচনার পূর্বে আমাদের জেনে নিতে হবে মনসা এই শব্দটি কোথা থেকে এসেছে। মনসা শব্দটির উৎপত্তি নিয়ে পণ্ডিত মহলে ভিন্ন মত প্রচলিত রয়েছে। তবে যে মতটি সবথেকে বেশি গ্রহণযোগ্য বলে মনে হয় সেটি হল দক্ষিণ ভারতে কর্ণাট্য অঞ্চলে এক নিম্ন শ্রেণীর জাতি মনে মঞ্চমা নামক এক সর্পিণীর পূজা করতেন। বলা হয় নাকি এই মঞ্চমা থেকেই মনসা শব্দটির উৎপত্তি। তাহলে কি দক্ষিণ ভারতের কর্ণাট্য অঞ্চলে এক নিম্ন শ্রেণীর জাতি মনে মঞ্চমা নামক এক সর্পিণীর পূজা করত। এই মঞ্চমা থেকেই মনসা শব্দটি এসেছে বলে পণ্ডিত মহলে অনেকে মনে করেন। মনসা মঙ্গল কাব্য কি? মনসা মঙ্গল কাব্য হল মনসার পূজা মর্তে প্রচারের উদ্দেশ্যে যে আখ্যান কাব্যগুলি লেখা হয়েছিল সেগুলিকে আমরা বলি মনসা মঙ্গল কাব্য। এই মনসা মঙ্গল কাব্যের মূল উদ্দেশ্যই কী ছিল? যে মর্তে মনসার পূজা প্রচার। মর্তে মনসার পূজা কিভাবে প্রচারিত হয়েছিল সেই সম্পর্কে কাহিনী বা সেই কাহিনীগুলি যে কাব্যগুলিতে লেখা হয়েছে সেগুলিকে আমরা বলি মনসা মঙ্গল কাব্য। মনসা মঙ্গল কাব্যের আদি কবি মানে সবথেকে পুরাতন কবি হল কানাহরি দত্ত এবং সর্বশ্রেষ্ঠ কবি হল বিজয়গুপ্ত। তার মানে এই নয় যে কানাহরি দত্ত ও বিজয়গুপ্ত ছাড়া আর কেউ মনসা মঙ্গল কাব্য লেখেনি। মনসা মঙ্গল কাহিনীকে কেন্দ্র করে মধ্যযুগের বহু কবি পঞ্চদশ শতক থেকে শুরু করে ঊনবিংশ শতক পর্যন্ত বহু কবি কিন্তু এই মনসা মঙ্গল কাব্য রচনা করেছেন। তার মধ্যে সবথেকে আদি কবি হল কানাহরি দত্ত এবং শ্রেষ্ঠ কবি হল বিজয়গুপ্ত। পঞ্চদশ শতকের উল্লেখযোগ্য মনসা মঙ্গল কাব্যধারার কয়েকজন কবির নাম যদি আমরা বলতে চাই তবে আমরা বিজয়গুপ্তের নাম করতে পারি, আমরা নারায়ণ দেবের নাম করতে পারি, আমরা বিপ্রদাস পিপিলায়ের নাম বলতে পারি। সপ্তদশ শতকের উল্লেখযোগ্য কবি দ্বিজ বংশীদাস, কেতকা দাস, ক্ষেমানন্দ, জগজ্জীবন ঘোষাল। আবার অষ্টাদশ শতকে রয়েছে দ্বিজ রসিক আর জীবন কৃষ্ণ মৈত্র। ঊনবিংশ শতকের জগমোহন মিত্র, বৈদ্য হরিদাস। আরও অনেক কবি রয়েছে, আমি প্রত্যেকটা শতক থেকে কয়েকজন উল্লেখযোগ্য কবির নাম বললাম। এই মনসা মঙ্গল কাব্য, এই মনসা মঙ্গল কাব্যের কাহিনী এবার আমরা
জানবো যে মনসামঙ্গল কাব্যের মূল কাহিনীটি কী বা বিষয়বস্তুটি কী। মূলত চাঁদ সওদাগর, সনকা, চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দর এবং লক্ষিন্দরের স্ত্রী বেহুলা, এই 4টি চরিত্রই হলো মনসামঙ্গল কাব্যের মূল চরিত্র। প্রতিটি মনসামঙ্গল কাব্যের কবির রচনায় তুমি বৈচিত্র্য দেখতে পাবে। অর্থাৎ বিজয়গুপ্তের মনসামঙ্গল কাব্যের সাথে কিন্তু কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যের একটু বৈচিত্র্য বা পার্থক্য তুমি দেখতে পাবে। সব কবির লেখার মধ্যে তুমি একটু বৈচিত্র্য দেখতে পাবে, পার্থক্য। এই পার্থক্যটা আসলে আর কিছুই না, কবির মৌলিকতার পরিচয়। কিন্তু প্রত্যেকটা কাব্যের মূল কাহিনী কিন্তু একই। মূল কাহিনীটা কেমন? তাহলে মূল কাহিনীটি জানা যাক। মূল কাহিনীটি হলো যে আমরা সবাই জানি যে মনসার আরেক নাম পদ্মা। কারণ কি? যে পুরাণে কথিত আছে শিবের মনোভাবনা থেকে বা শিবের মানস ভাবনা থেকে পদ্মাবনের পদ্মপত্রে মনসার জন্ম হয়েছিল বলে মনসার আরেক নাম পদ্মা। পদ্মা বা মনসা হলো শিবের মানস কন্যা। পদ্মার অনুরোধে আশ্রয়হীন কন্যাকে শিব যখন কৈলাসে নিয়ে যায়, তখন শিবপত্নী চণ্ডী এই কন্যাকে নিজ প্রতিদ্বন্দ্বী মনে করে প্রচণ্ড ঝগড়া করে এবং তার এক চোখ কানা করে তাকে বাড়ি থেকে বিতাড়িত করে, তাড়িয়ে দেয়। তখন শিব কোনো ক্রমে মনসাকে দেবসভায় বা দেবসভায় স্থান দেয়। কিন্তু যেহেতু মনসার পূজা মর্তে প্রচারিত হয়নি, তাই দেবসভায় মনসার মহিমা সুপ্রতিষ্ঠিত হয় না। এর ফলে মনের দুঃখে মনসা গাছে, যে ফণী মনসা গাছ হয়, সে মনসা গাছে লুকিয়ে থাকে। এই সময় মনসার সহচরী স্বর্গের ধোপানি নেতা হলো নাম, সে ধোপানিটার নাম। সে সবসময় কি মনসার সঙ্গে থাকতো, তাই তাকে মনসার সহচরী বলা হচ্ছে। মনসার সহচরী স্বর্গের ধোপানি নেতা তাকে মর্তে পূজা প্রচারের কথা বলে। কিন্তু মর্তে পূজা করার কাজটি সহজ ছিল না। নিম্নবর্গ ও স্ত্রী সমাজে মনসার পূজা প্রচলিত হলেও বণিক সম্প্রদায়, মানে উচ্চ সমাজে বণিক সম্প্রদায়ের প্রধান হলো চাঁদ সওদাগর। তিনি চম্পকনগরের একজন ধনী বণিক। তো বণিক সম্প্রদায়ে মনসার পূজা তখনই প্রচলিত হওয়া সম্ভব ছিল যখন চাঁদ সওদাগর তার পুজো করবে। কিন্তু চাঁদ সওদাগর আবার ছোট থেকে কি শিবের ভক্ত, সে শিব ব্যতীত অন্য কোনো দেবতার পুজো করবে না। আর তাছাড়াও তখন সমাজে, উচ্চ সমাজে কিন্তু স্ত্রী দেবতার পুজো প্রচলিত হয়নি। যতগুলো পুজো প্রচলিত ছিল সব পুরুষ দেবতার পুজো হতো, স্ত্রী দেবতার পুজো তখনও সমাজে প্রচলিত হয়নি। তাহলে নিম্ন সমাজ ও স্ত্রীদের মধ্যে মনসার পূজা প্রচলিত থাকলেও উচ্চ সমাজে কিন্তু মনসার পূজা তখনও প্রচলিত হয়নি। তার দুটি কারণ। এক হলো চাঁদ সওদাগর মনসার পুজো করতে রাজি নয়, কারণ তিনি ছোট থেকেই কি শিবের ভক্ত। আর দ্বিতীয়ত উচ্চ সমাজে কিন্তু তখনও স্ত্রী দেবতার পূজা চালু হয়নি বা শুরু হয়নি। প্রথমে মনসা রাখালদের দ্বারা পূজিত হল মর্তে। পরে চম্পকনগরের
চাষ সওদাগরের স্ত্রী সনকা সেই রাখালদের কাছ থেকে মনসার পূজার ব্রত গ্রহণ করে 6 পুত্রবধূ সহ গোপনে বাড়িতে মনসার পূজা করতে শুরু করলেন। এই খবর চাষ সওদাগরের কাছে গিয়ে পৌঁছালে তিনি হেতালের লাঠি দিয়ে মনসার ঘট ভেঙে দিলেন এবং নিজ প্রাসাদে অর্থাৎ নিজ অন্তঃপুরে মনসার পূজা নিষিদ্ধ করলেন। পরবর্তীকালে মনসার নানা প্রলোভন ও ভীতি প্রদর্শনের সত্ত্বেও চাষ সওদাগর কিন্তু নিজের সিদ্ধান্তে অটুট থেকেছেন। অর্থাৎ মনসা থেকে নানা রকম প্রলোভন দেখিয়েছে, তাকে ভয় দেখিয়েছে, তবুও কিন্তু চাষ সওদাগর মনসার পূজা করতে রাজি হয়নি। এতে মনসা আরও নিষ্ঠুর হয়ে ওঠে। মনসার নিষ্ঠুর কোপে একে একে চাষ সওদাগরের 6 পুত্র মারা যান। চাষ সওদাগরের বন্ধু ছিলেন সর্পবৈদ্য ধন্বন্তরী ও শঙ্কর গারুড়ী। এরা দুইজন হলো চাষ সওদাগরের বন্ধু। এরা সর্পবৈদ্য, নাম হলো কি, একজনের নাম ধন্বন্তরী, অপরজনের নাম শঙ্কর গারুড়ী। শঙ্কর গারুড়ী মনসার প্রতিহিংসায় কোপে তাদেরও মৃত্যু হয়। কারণ মনসা যতবারই চাষ সওদাগরের উপর সর্প উপদ্রবের পরিকল্পনা করতেন, ততবারই ধন্বন্তরীর প্রভাবে তার সেই পরিকল্পনা ব্যর্থ হতো। ধন্বন্তরীর মৃত্যুর ফলেই মনসার পক্ষে সম্ভব হয়েছিল চাষ সওদাগরের 6 পুত্রকে মেরে ফেলা। যদি ধন্বন্তরী না মরত তবে মনসা কিন্তু চাষ সওদাগরের 6 পুত্রকে মেরে ফেলতে পারছিল না। কারণ মনসা যতবারই সর্প উপদ্রব বা সাপের উপদ্রবের পরিকল্পনা করেছে চাষ সওদাগরের বিরুদ্ধে, ঠিক ততবারই চাষ সওদাগরের বন্ধু সর্পবৈদ্য ধন্বন্তরী তার সেই পরিকল্পনাকে ব্যর্থ করেছে। তাই মনসার কোপে ধন্বন্তরী ও শঙ্কর গারুড়ীরও মৃত্যু হয় এবং তার মৃত্যুর পরেই কিন্তু চাষ সওদাগরের 6 পুত্র মারা যায়। 6 পুত্রকে হারিয়ে সনকার হাহাকার, মাতৃত্বের হাহাকারে চম্পক নগরী কেঁপে ওঠে। কিন্তু চাষ সওদাগর কিন্তু তখনও তার সিদ্ধান্তে অটুট। সে তখনও কিন্তু মনসার পূজা করতে রাজি হচ্ছে না। তিনি আবার পুনরায় শান্তির উদ্দেশ্যে 14 ডিঙা তৈরি করে বাণিজ্যে যাত্রা শুরু করলেন, বাণিজ্যে গেলেন। কিন্তু মনসার কোপ তাকে সেখানেও অনুসরণ করল। তার 14 ডিঙা ডুবে গেল এবং সমস্ত লোক মারা গেল। শুধু বেঁচে গেল চাষ সওদাগর। কারণ মনসা ভেবেছিল চাষ সওদাগর যদি মারা যায় তবে মর্তে তার পূজা প্রচারিত হবে না। তাই মর্তে তার পূজা প্রচারের জন্য তিনি চাষ সওদাগরকে বাঁচিয়ে রাখলেন। সমুদ্রে সেই স্রোতে চাষ সওদাগর যাতে ভেসে না যায় সেজন্য মনসা একটি পদ্ম ফুল সমুদ্রের জলে ভাসিয়ে দিলেন, যাতে সেই পদ্ম ফুল ধরে চাষ সওদাগর ভেসে থাকতে পারে। কিন্তু চাষ সওদাগর জানে মনসার আর এক নাম পদ্মা, তাই তিনি প্রাণ সংশয়ের আশা থাকা সত্ত্বেও কিন্তু সেই ফুলকে স্পর্শ করলেন না। পরবর্তীতে নানান দুঃখ কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করে আমরা দেখতে পাবো 12 বছর পর চাষ সওদাগর আবার তার নিজ রাজ্য চম্পক নগরীতে ফিরে এসেছে। ইতিমধ্যে সনকার এক পুত্র সন্তান জন্ম দিয়েছে। চাষ সওদাগর বাণিজ্যে যাওয়ার আগে তার স্ত্রী সনকাকে বলে গিয়েছিলেন যদি পুত্র হয় তবে তার নাম রাখবে লক্ষিন্দর। এই লক্ষিন্দর আসলে কেউ না। এই লক্ষিন্দর কে? এই লক্ষিন্দর হলো স্বর্গের দেবতা কামদেবের পুত্র অনিরুদ্ধ। এই অনিরুদ্ধই সাপভ্রষ্ট হয়ে মর্তে
চাঁদ সওদাগর ও সনকার পুত্র লক্ষিন্দর রূপে জন্মগ্রহণ করলেন চম্পকনগরীতে। আর অনিরুদ্ধের পত্নী উষা বেহুলা রূপে জন্মগ্রহণ করলেন উজানি নগরের ধনী বণিক সাইবেনের কন্যা রূপে। তার মানে অনিরুদ্ধ জন্মালেন চম্পকনগরের বণিক চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দর রূপে, এবং অনিরুদ্ধের স্ত্রী উষা জন্মালেন উজানি নগরের ধনী বণিক সাইবেনের কন্যা বেহুলা রূপে। চাঁদ সওদাগর বেহুলার রূপগুণ পরীক্ষা নিরীক্ষা করে তার পুত্র লক্ষিন্দরের সঙ্গে বেহুলার বিবাহ ঠিক করেন। কিন্তু সনকা এক্ষেত্রে চাঁদ সওদাগরকে পুত্রের বিয়ে দিতে বাধা দেন, কারণ তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে পুত্রের বিয়ের রাতে বাসর ঘরেই তার পুত্র সাপের কামড়ে মারা যাবে। চাঁদ সওদাগর তখন তার স্ত্রী সনকাকে এই বলে আশ্বাস দিলেন যে সে তার পুত্রের বাসর ঘর লোহা দ্বারা নির্মাণ করবেন এবং সেটি তৈরি করবেন সাঁতালি পর্বতে। সাঁতালি পর্বতের লোহা দ্বারা সে লক্ষিন্দরের বাসর ঘর নির্মাণ করবেন। কিন্তু চাঁদ সওদাগরের সমস্ত প্রতিরোধ ব্যর্থ হয়ে মনসা পাঠানো কালনাগিনী সেই লৌহ বাসরে বিশ্বকর্মা কর্তৃক নির্মিত পরিকল্পিত ছিদ্রপথে প্রবেশ করে লক্ষিন্দরকে দংশন করলেন, অর্থাৎ কামড়ালেন। মানে চাঁদ সওদাগরের পক্ষে যতটা প্রতিরোধ করার সম্ভব ছিল তিনি তা করেছিলেন, কিন্তু তার সমস্ত প্রতিরোধ ব্যর্থ হয়। মনসা যে কালনাগিনী সাপটিকে পাঠিয়েছিলেন, সেই কালনাগিনীর সাপটি কী হয়েছিল, লক্ষিন্দরের বাসর ঘরে প্রবেশ করে লক্ষিন্দরকে কামড়েছিল। বাসর ঘরে সে ঢুকেছিল কোন দিক দিয়ে? এই ঘরটি তৈরি করার সময় একটি ছিদ্র রেখে দেওয়া হয়েছিল, বিশ্বকর্মার কর্তৃক নির্মিত পরিকল্পিত ছিদ্র। সেই ছিদ্র পথ দিয়ে সেই কালনাগিনী লক্ষিন্দরের বাসর ঘরে প্রবেশ করে এবং বিবাহের রাতে, বাসর রাতে কিন্তু কী হয়, বাসর ঘরেই সেই কালনাগিনী দংশনে লক্ষিন্দর মারা যান। প্রথমে 6 পুত্রের মৃত্যু ও পরে বেহুলার মৃত্যুতে সনকা একেবারে ভেঙে পড়েন। প্রচলিত রীতি অনুযায়ী তৎকালীন সময়ে সর্পভ্রষ্ট ব্যক্তিদের, অর্থাৎ সাপে কামড়ানো ব্যক্তিদের কলার ভেলায় করে জলে ভাসিয়ে দেওয়া হতো। এই সময় সদ্য বিধবা লক্ষিন্দরের স্ত্রী বেহুলা জানান যে তিনিও সেই কলার ভেলায় স্বামীর সঙ্গে যাত্রা করবেন। তিনি যেভাবেই হোক বেহুলার জীবন ফিরিয়ে নিয়ে আসবেন। কথা মতো ভেলা কামুর জলে ভাসিয়ে দেওয়া হলো। যাত্রায় নানা ধরনের প্রলোভন উপেক্ষা করে, নানা রকমের ভীতিকে উপেক্ষা করে বেহুলা গিয়ে পৌঁছালো স্বর্গে নেতা ধোপিনীর ঘাটে। সেই নেতা, প্রথমে আমরা জেনেছিলাম এই নেতাকে মনসার সহচরী নেতাই ধোপিনীর ঘাটে গিয়ে কী হলো, বেহুলার ভেলা গিয়ে থামল। সেখানে তাকে সন্তুষ্ট করে দেবসভায় নাচ ও গানের মাধ্যমে, নৃত্য ও গীতের মাধ্যমে দেবগণকে সন্তুষ্ট করে স্বামী ও 6 ভাসুর সহ 14 ডিঙাকে উদ্ধার করে বেহুলা আবার চম্পক নগরীতে ফিরে এলেন। কিন্তু আসার সময় বেহুলা মনসা ও দেবগণকে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে তিনি তার শ্বশুর অর্থাৎ চাঁদ সওদাগরকে দিয়ে মর্তে তার পূজা করাবেন। পুত্রবধূর এই অনুরোধ প্রথমে চাঁদ সওদাগর উপেক্ষা করে, প্রথমে কী হয়েছিল, পুত্রবধূর এই অনুরোধ চাঁদ সওদাগর ঘৃণার সহিত উপেক্ষা করেছিল। কিন্তু
বারবার বলার পর পুত্রবধূর বারবার অনুরোধে চাঁদ সওদাগর মনসার পূজা করতে রাজি হন, কিন্তু তার একটি শর্ত ছিল যে সে যেহেতু ডান হাত দিয়ে শিবের পূজা করত, সেই জন্য ডান হাত দিয়ে সে মনসার পূজা করবে না, সে বাঁ হাত দিয়ে মনসার পূজা করবে। মনসা তাতেই রাজি হলো। চাঁদ সওদাগর ঘৃণার সহিত, অবজ্ঞার সহিত মর্তে প্রথম মনসার পূজা করলেন। চাঁদ সওদাগরের এই একবার পূজা করার মধ্য দিয়ে মর্তে মনসার পূজা প্রচলিত হলো। এদিকে উষা, অনিরুদ্ধ ও উষা তারা এক বিশেষ উদ্দেশ্য নিয়ে কিন্তু মর্তে এসেছিল। সেই উদ্দেশ্যটি হলো মনসার পূজা প্রচার। সেই উদ্দেশ্য যখন বাস্তবায়িত হলো তখন তারা আবার যে যার স্বর্গে, তখন তারা আবার কী করলেন? স্বর্গে ফিরে গেলেন। এইভাবেই আমাদের সমাজে মনসার পূজা প্রচলিত হলো। এটি হলো মনসা মঙ্গল কাব্যের মূল কাহিনী। এই মনসা মঙ্গল কাব্যের আদি কবি আমি বললাম কানাহরি দত্ত এবং শ্রেষ্ঠ কবি হলো বিজয়গুপ্ত। এই বিজয়গুপ্ত হলো পঞ্চদশ শতকের কবি। তিনি মূলত পূর্ববঙ্গে তার কাব্য সবথেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছিল। পঞ্চদশ শতকের দ্বিতীয়ার্ধে পূর্ববঙ্গের বরিশাল জেলার ফুল্লশ্রী গ্রামে কবি জন্মগ্রহণ করেন। কবির পিতার নাম সনাতন দাস, মায়ের নাম রুক্মিণী। বিজয়গুপ্ত রচিত মনসা মঙ্গল কাব্যটির নাম হলো পদ্মা পুরাণ। মনসার যেহেতু আরেক নাম পদ্মা, তাই এরূপ নামকরণ। কবি তার কাব্যের বা বিজয়গুপ্তের কাব্যের রচনাকাল নিয়ে পণ্ডিত মহলে বিভিন্ন মত প্রচলিত রয়েছে। তবে কবি নিজেই তার কাব্য রচনা কালজ্ঞাপক শ্লোকে বলেছেন, ঋতু শশী বেদ শশী পরিমিত শক, সুলতান হুসেন শাহ নৃপতি তিলক। কি বললাম? শ্লোকটা আরেকবার বলছি, শুনবে ভালো করে। ঋতু শশী বেদ শশী পরিমিত শক, সুলতান হুসেন শাহ নৃপতি তিলক। এই শ্লোক থেকে আমরা কবির কাব্য রচনাকাল বের করতে পারব। দেখো তোমরা একটু খেয়াল করো, আমি বলছি। প্রথম লাইনটা কী ছিল? ঋতু শশী বেদ শশী পরিমিত শক। আমাদের কয়টি ঋতু? 6টি। তাহলে আমরা ঋতুর মাথায় 6 লিখে দিলাম। শশী, শশী মানে চন্দ্র বা চাঁদ। আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি একে চন্দ্র, চাঁদ যেহেতু একটাই, সেই আমরা সেই শশীর মাথায় 1 লিখে দিলাম। বেদ, আমরা ছোটোবেলা থেকে জানি বেদ 4 ধরনের, ঋক, সাম, যজু, অথর্ব। তাহলে আমরা বেদের মাথায় 4 লিখলাম। আর শশী তো আমি বললামই, শশী মানে চন্দ্র বা চাঁদ, সেক্ষেত্রে আমরা শশীর মাথায় আবার 1 লিখে দিলাম। তাহলে ব্যাপারটি কী দাঁড়ালো? 6, 1, 4, 1। মধ্যযুগে সংখ্যা সবসময় বাম দিক থেকে পড়া হতো, এটাকে বলা হয় অঙ্কস্য বামাগতি। তাহলে এটিকে উল্টে বা বাম দিক থেকে পড়লে গেলে, ডান দিক অঙ্কস্য বামাগতি উল্টো করে পড়লে গেলে তাহলে কী হবে? 1, 4, 1, 6, 1416 শকাব্দ। শক বলছে ঋতু শশী বেদ শশী পরিমিত শক, শক মানে শকাব্দ। তাহলে কি হলো? 1416 শকাব্দ। শকাব্দকে খ্রিস্টাব্দে পরিণত করতে গেলে কী করতে হয়? 78 যোগ করতে হয়। তাহলে 1416 যোগ 78 যোগ করে হয় 1494 খ্রিস্টাব্দ। কবি নিজেই কিন্তু তার শ্লোকে বলছে সুলতান হুসেন শাহ নৃপতি তিলক, মানে তখন বাংলা শাসন কি কার হাতে ছিল? হুসেন শাহের হাতে। তখন গৌড়ের শাসনকর্তা কে ছিল? হুসেন শাহ। আর হুসেন শাহের রাজত্ব শুরু হয় 1493 খ্রিস্টাব্দে। তাহলে আমরা বলতেই পারি যে সুলতান হুসেন শাহের রাজত্বকালে কবি তার কাব্যটি রচনা করেছিলেন। আবার তার এই শ্লোক নিয়েও কিন্তু দ্বিমত রয়েছে। অনেক জায়গায় আবার লেখা আছে, বা অনেকে আবার বলেন যে না, ঋতু শশী নয়, ওটা হবে ঋতু শূন্য বেদ শশী পরিমিত শক, সুলতান হুসেন শাহ নৃপতি তিলক। তাহলে সেক্ষেত্রে ঋতুর মাথায় 6, শূন্যর মাথায় 0, ঋতু শশী বেদ 4,
আবার সতী 1 মানে 1406 শকাব্দ, তাহলে 1406 প্লাস 78 ইকুয়াল টু 1484। এক্ষেত্রে তাহলে কবির কাব্য রচনাকাল দাঁড়ালো 1484 খ্রিস্টাব্দ। কিন্তু কবি যেহেতু নিজেই বলে দিচ্ছে সুলতান হুসেন শাহ নৃপতি তিলক, মানে তখন বাংলা শাসনকর্তা ছিলেন হুসেন শাহ, তো হুসেন শাহের রাজত্ব শুরু হয়েছিল 1493 খ্রিস্টাব্দে। সেক্ষেত্রে আমরা দ্বিতীয় মঠের থেকে প্রথম যে শ্লোকটি, সেই প্রথম মঠটিকেই বেশি গ্রহণযোগ্য বলে পণ্ডিত মহল মনে করেন। বিজয়গুপ্তের রচিত এই পদ্মাপুরাণ কাব্যটি প্রথম প্রকাশিত হয়েছিল 1303 বঙ্গাব্দে বা 1303 সালে বরিশাল জেলা থেকে 1303 সালে কবির প্রথম এই পদ্মাপুরাণ কাব্যটি প্রকাশিত হয়। এই পদ্মাপুরাণ কাব্যের বৈশিষ্ট্য কি, আমরা খুব সংক্ষেপে 4টে পয়েন্ট বলবো, কারণ তোমাদের বেশি আসবে না, তোমাদের মাত্র 5 নম্বরে আসবে। 5 নম্বরের মধ্যে তোমাদেরকে লিখতে দিতে পারে মনসা মঙ্গল কাব্যের, প্রশ্নটা এরকম করে আসে যে মনসা মঙ্গল কাব্যের আদি কবিকে, মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির নাম উল্লেখ করে তার কবি প্রতিভার পরিচয় দাও। তো সেই ক্ষেত্রে তোমাকে উত্তরে প্রথমে আদি কবির নাম কানা হরিদত্ত লিখতে হবে, শ্রেষ্ঠ কবির নাম বিজয়গুপ্ত লিখতে হবে, তারপরে বিজয়গুপ্তের জন্ম লিখতে হবে, বিজয়গুপ্তের কাব্য রচনা কালটা লিখতে হবে, প্রকাশ কালটা লিখতে হবে, তারপরে কাব্য বৈশিষ্ট্য বা কবির প্রতিভা। সেই ক্ষেত্রে তোমাদের বেশি পয়েন্ট লেখার দরকার নেই, 4টে পয়েন্ট লিখলেই হবে। তো পদ্মাপুরাণ কাব্যের বা বিজয়গুপ্ত কাব্যের মূল বৈশিষ্ট্যগুলো কী কী যদি বলি আমরা, 1 নম্বরে আমরা বলবো যে কাব্যটিতে সামাজিক ও রাজনৈতিক জীবনের ছবি কবি যেভাবে ফুটিয়ে তুলেছেন, তার পাশাপাশি তৎকালীন সময়ের সমাজের রীতিনীতি, আচার আচরণ, রন্ধন প্রণালীরও এক উল্লেখযোগ্য সুনিপুণ চিত্র তিনি আমাদের সামনে তুলে ধরেছেন এই কাব্যের মধ্য দিয়ে। দ্বিতীয়ত আমরা বলতে পারি যে এই কাব্যের চরিত্র চিত্রণে কবি বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন। তার লেখনীতে স্বর্গীয় চরিত্রগুলি যেন হয়ে উঠেছে সাধারণ মানবীর ন্যায়। বিশেষ করে বেহুলার যে সতী নারী রূপ বা সনকার যে মাতৃরূপ, তার মধ্যে কিন্তু এই সনকার মাতৃরূপ বা বেহুলার সতী নারী রূপ অঙ্কনে কবি বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন। সনকার চরিত্রকে তিনি এতটাই কোমল বা নমনীয়তার সাথে এঁকেছেন যে আজও আমাদের প্রত্যেক বাঙালি ঘরের মায়েদের মধ্যে আমরা সনকার চিত্র লক্ষ্য করতে পারি, সনকাকে দেখতে পাই প্রত্যেকটি বাঙালি ঘরের মায়েদের মধ্যে, এমনভাবে সে সনকার চরিত্রটিকে এঁকেছিলেন। তৃতীয়ত, বিজয়গুপ্ত পয়া, ত্রিপদী ইত্যাদি নানান ছন্দ সৃষ্টি করেছিলেন। ছন্দ কি? ছন্দ হলো কাব্যে শ্রুতিমধুর বাক্যের সুশৃঙ্খল ধ্বনিবিন্যাসের ফলে যে সৌন্দর্য সৃষ্টি হয়, যে বা কাব্যের শ্রুতিমধুর বাক্যের সুশৃঙ্খল বিন্যাসের ফলে যে সৌন্দর্যের সৃষ্টি হয় তাকে আমরা বলি ছন্দ। ছন্দের কারণেই কিন্তু কাব্য বা কবিতা শুনতে এত ভালো লাগে। তো ছন্দ নানা রকমের হতে পারে, স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, পয়া, ত্রিপদী বিভিন্ন ধরনের ছন্দ বিজয়গুপ্ত রচনা করলেও কিন্তু দলবৃত্ত ছন্দ সৃষ্টিতে বিজয়গুপ্ত সব থেকে বেশি কৃতিত্ব দেখিয়েছেন। 4 নম্বরে আমরা কি বলতে পারি? 4 নম্বরে আমরা বলতে পারি যে বিজয়গুপ্তের এই পদ্মাপুরাণ কাব্যটি মূলত করুণ রসের কাব্য। বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কাব্যটি করুণ রসের কাব্য হলেও কিন্তু কবি মানে বিজয়গুপ্ত এই করুণ রস অপেক্ষা হাস্যরস সৃষ্টিতে কিন্তু সব থেকে বেশি দক্ষতার পরিচয় দিয়েছেন। কাব্যটি মূলত করুণ রসের, কিন্তু করুণ রসের থেকেও হাস্যরস সৃষ্টিতে কবি বেশি দক্ষতার পরিচয় দিয়েছেন। আর সবার লাস্টে আমরা বলতে পারি যে বিজয়গুপ্ত এমনই এক কবি যে তার কাব্যে দেবতার মাহাত্ম্য রচনা করেনি। তার মূল উদ্দেশ্য ছিল মানবের জয়গান গাওয়া, দেবতার মাহাত্ম্য বর্ণনা করা তার কাব্যের কোনো রকম উদ্দেশ্যই ছিল না। তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য মানবের জয়গান। তিনি তার পদ্মাপুরাণ কাব্যে দেখবে মানুষের জয়গান গেয়েছেন। তাই ডক্টর আশুতোষ ভট্টাচার্য বলেছেন, তার বাংলা বলেছেন যে বিজয়গুপ্ত
দেবতার মাহাত্ম্য বর্ণনা করেন নাই, মানবের জয়গান গাইয়াছেন। ডক্টর আশুতোষ ভট্টাচার্যের এই উক্তি বিজয়গুপ্ত সম্পর্কে, এই উক্তি একেবারেই সত্য। তাহলে আজ আমরা মনসামঙ্গল কাব্য, কাহিনী এবং বিজয়গুপ্ত সম্পর্কে সংক্ষেপে জানলাম। এর পরের ক্লাসে আমরা মঙ্গল কাব্যের অন্য আরেকটি ধারা চণ্ডীমঙ্গল কাব্য নিয়ে এবং তার কবি নিয়ে আলোচনা করব। আজকের মতো আলোচনা এইটুকুই। ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনাই করি। আবার পরবর্তী ভিডিওতে চণ্ডীমঙ্গল কাব্যের সাথে তোমাদের সাথে দেখা হবে।